প্রত্যেক দিনের মতোই আজও খুব ইন্টারেস্টিং কিছু অ্যাঙ্গেল কিছু বিষয় নিয়ে আজ জনতার দরবার। কি কি ফোকাসে থাকছে আজ আমাদের? একদম শুরুতেই দেশের সংসদের কথা উল্লেখ করতেই হয়। সেখানে আজও অচলাবস্থা পেগাসাস নিয়ে, এবং এই অচলাবস্থার দায় কে নেবে, সরকার নেবে না বিরোধী, এই নিয়ে জোর তরজা আজ সবিস্তারে। আর আজ জনতার দরবারে এক্সক্লুসিভ কিছু তথ্য, কিছু রিপোর্ট আপনাদের সামনে থাকবে। একটু অপেক্ষা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সফর সঙ্গী এডিটরিস্ট নেটওয়ার্ক 18 এর বিশ্ব মজুমদার আমরা দেখবো তার চোখে মমতার এই সফর কিছু অ্যানেকডোটস অবশ্যই আমরা পাবো। এরপর স্মৃতির রাজ্যে শিশু পাচার সমালোচনা কি তাদেরই বুমেরাং হলো, জানতে হবে সেটাও। আর কখনো আপনারা ভেবেছেন যে ছাতা যে ছাতা আমরা বর্ষায় বাঁচতে বা রোদ থেকে বাঁচতে ব্যবহার করি তার রাজনীতির উপকরণ হতে পারে? হয়েছে, বিশ্বাস করুন। দেখাবো আজ জনতার দরবারের শুরুতেই পার্লামেন্ট। सख्त कार्रवाई करनी पड़ेगी। স্পিকারের চেয়ারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগ। বুধবার 10 বিরোধী সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার। সেই ইস্যু ধরেই বৃহস্পতিবার সরগরম লোকসভা। आसन पर पर्चे फेंकना, आसन की अवमानना करना हमारी संसदीय परंपराओं के अनुरूप नहीं है। ऐसी घटनाएं जो संसदीय परंपराओं के अनुरूप नहीं है, उन घटना की पुनरावृत्ति न करें। ऐसे सदस्यों के खिलाफ मुझे सख्त कार्रवाई करनी पड़ेगी। স্পিকারের হুঁশিয়ারি, ট্রেজারি বেঞ্চের প্রতিরোধের মুখেও পেগাসাস ইস্যুতে অনড় বিরোধীরা। সংসদের অন্দরেও বিরোধী স্বরের টুটি চেপে ধরার অভিযোগ। সুর চড়ালেন অধীর চৌধুরী, পাল্টা জবাব দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ जोशी। তুমুল বিতণ্ডা। सरकार की जिद्दीबाजी से सदन के अंदर हम अपना बात नहीं रख पाते हैं। They are not running, I mean, allowing the house to run. तो ये क्या है तरीका है? It is most unfortunate. We want to run the parliament and we want the discussion. বৃহস্পতিবারও পেগাসাস হট্টগোলে কার্যত পণ্ড হয়ে যায় লোকসভা রাজ্যসভার আলোচনা। 19শে জুলাই থেকে শুরু হওয়া বাদল অধিবেশনে প্রতিদিনই একই ছবি। সরকার পক্ষের দাবি, আলোচনায় সমস্যা নেই, বিরোধীরাই আলোচনার পরিবেশ নষ্ট করছে। বিরোধীদের পাল্টা দাবি, পেগাসাস কৃষি আইন মূল্য বৃদ্ধি নিয়ে আগে আলোচনা করতে হবে। বিরোধীদের বৈঠকেও শান্তিপূর্ণ আলোচনার অনুরোধ নিয়ে যান দুই কেন্দ্রীয় মন্ত্রী। বিরোধীদের অনুরোধ জানান পীযূষ গোয়াল, প্রহ্লাদ जोशी। সূত্রের খবর, বিজনেস কাউন্সিল বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। বিরোধীদের দাবি মানতে চায়নি সরকার। পার্লামেন্টের অভ্যন্তরে এটা নিয়ে আলোচনার দাবি, সেই আলোচনাতে প্রধানমন্ত্রীর বিবৃতি শুনতে চাওয়া, এটার মধ্যে অন্যায্য কোনো বিষয় নেই। Unnecessarily a non-issue बना के ऊपर से कहना कि हम चलाना नहीं चाहते, बिल्कुल ठीक नहीं है। And we want the discussion and प्रधानमंत्री जी पहले दिन ही कहा है कि सार्थक चर्चा होना चाहिए। অনড় দুই পক্ষই, যার জেরে সংসদ বারবার পণ্ড। নিউজ 18 বাংলা। আজ থাকছে এক্সক্লুসিভ রিপোর্ট। একটু ওয়েট করতে হবে, কিন্তু তার আগে অতিথিদের সঙ্গে পরিচয় করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা প্রিয়াঙ্কা টেবরেওয়াল, ওম প্রকাশ মিশ্র তৃণমূল কংগ্রেস নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আজ আমার সঙ্গে রয়েছেন। প্রত্যেককে অনুরোধ, প্লিজ খুবই প্রিসাইজ এবং টু দ্য পয়েন্ট আনসার দেবেন। সংসদ এই অচলাবস্থা অবভিয়াসলি দুপক্ষেরই দায় থাকে, কিন্তু প্রিয়াঙ্কা, যে দাবিটা বিরোধীরা এককাট্টা ভাবে করছে যে কেন এটা নিয়ে আলোচনা হচ্ছে না, তাহলেই তো সমস্যার সমাধান হয়। এবং এত টাকা খরচ করে একটা সংসদ চলতে পারে, পুরো সেশনটা নষ্ট হচ্ছে। প্রিয়াঙ্কা, আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। কোনো টেকনিক্যাল প্রবলেম কিনা আমি জানি না। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? না, ভেরি সরি, আমি আবার আসবো। একটা কথা আপনার আমি বুঝতে পারছি না। ওম প্রকাশ দা, প্রিয়, সংসদের উভয় কক্ষে বিরোধী রাজনৈতিক দলগুলি যেই প্রশ্নটা সামনে রেখেছেন সেই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। স্পষ্টতাই জানতে চাইছি যে ভারতবর্ষের সরকার বা ভারতবর্ষের সরকার অধীনে কোনো এজেন্সি পেগাসাস স্পাইওয়্যার ক্রয় করেছিল কিনা, এবং সেগুলি ভারতবর্ষের নাগরিকদের বিরুদ্ধে সেগুলিকে ব্যবহার করা হয়েছিল কিনা।
এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এর মধ্যে সরকারের দেওয়ার কথা, তারা সেটা করছেন না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের হোম মিনিস্টার তাদের যৌথ দায়িত্বের দিকে আমরা বারবার করে আর কি দৃষ্টি আকর্ষণ করেছি। শুধুমাত্র আমি বুঝতে পারছি, কিন্তু একটা সংসদ পুরো অচল। প্রথম সপ্তাহটা গেল, দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চললো, দায় নেবেন আপনারা? অচলাবস্থার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। তারা কেন জেদাজেদি করছেন? তারা কেন মনে করছেন না যে তাদের দায়িত্ব রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিকে সম্মান জানানো, মর্যাদা প্রদান করা এবং সংসদের কার্যাবলী যাতে সুস্পষ্টভাবে ভালোভাবে পরিচালিত হয়। মনে রাখতে লাগবে যে বিজেপির তাদের নিজেদের অবস্থান হচ্ছে যে সংসদের কার্যপ্রণালীতে বাধা সৃষ্ট দানের মধ্য দিয়েই গণতন্ত্রের জয়। এটা ভুলে যাবেন না যে সুষমা স্বরাজ বিরোধী অভিষেক, কংগ্রেসের অভিষেক আছে, ওমপ্রকাশ দাস অভিষেক। আজকে আমরা যখন বলছি ঠিক আছে, আচ্ছা, সংবিধান অনুযায়ী যদি আমরা দেখি, সংসদ চালানোর দায়টা হচ্ছে ট্রেজারি বেঞ্চের। আমি তোমাকে ঠিক যেরকম বিধানসভা চালানোর দায় হচ্ছে সরকার পক্ষে। এটা যদি অসংসদীয় রীতি হয়, আমি জাস্ট কতগুলো উদাহরণ দেব, তোমার হয়তো মনে আছে। অটল বিহারী বাজপেয়ী গরু নিয়ে চলে এসেছিল পার্লামেন্টে, কি করতে? প্রতিবাদ করতে। আমি একটু ইতিহাস বলতে চাইছি। তোমার মনে আছে যে এনডিএর সহায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্লামেন্টে দাঁড়িয়ে চাদর ছুলে মেরেছিলেন? অভিষেক, আমি একটা কথা বলি, অভিষেক একটা কথা বলি, আমরা একটু জনতার পার্সপেক্টিভ থেকে দেখি। দেখুন, ট্যাক্স পেয়ারের টাকায় সংসদ চলছে, একটা দিন দেশের জন্য কোনো আলোচনা হচ্ছে না, একটা দিনও মানুষের কথা আলোচনা হচ্ছে না। আপনারা আপনাদের অবস্থানে অনড়, সরকার তার। আলোচনা করার জায়গা, সংসদটা অর্ডিন্যান্স পাস করার জায়গা নয়। আপত্তিটা এইখানে যে গত 2 বছর ধরে কৃষি বিল, শিক্ষা বিল, সবকটা বিলকে আলোচনা না করে অর্ডিন্যান্স পাস করে সরকার পাস করিয়েছে। প্রত্যেকে নিজের মতো যুক্তি রয়েছে। প্রিয়াঙ্কা, আমূল আপনাদের দিকে, আপনারা আলোচনা করছেন না বলে অবস্থা কাটছে না। দেখুন, পশ্চিমবঙ্গ না, এটা পুরো ভারতবর্ষের মানুষের জন্য যে আইনগুলো বানানো হয়েছে সেটা এখন টাইম এসেছে একটা বের করে দেওয়ার। তো দ্যাট ইজ দ্য রিজন দ্যাট এটা নোয়িংলি ওয়েল টিএমসি বা বাদ বাকি বিরোধী যারা আছে তারা এক হয়ে একটা ইস্যু নিয়ে এসেছে। কি ইস্যু? পেগাসাস। হোয়াট ইজ পেগাসাস? কিচ্ছুই নেই। আজকে আমাদের যে দেশের স্থিতি, সেখানে যে জরুরি কাজ আছে ওটা বাদ দেওয়ার জন্য ওরা এই ইস্যুটা নিয়ে এসেছে, বিকজ ওরা খুব ভালো করে জানে হাউ টু স্টপ দি ওয়ার্কিং অফ দি পার্লামেন্ট। তো তাদেরকে এই জানার দরকার যে এই পার্লামেন্ট মানুষের ট্যাক্সের টাকা থেকে চলছে। আমি আর এই বিষয়ে কাউকে বলতে দেব না, কারণ আপনারাও স্পষ্ট বুঝে গিয়েছেন। গত কয়েকদিনের আলোচনাতেও এটা স্পষ্ট হয়েছে যে পেগাসাসকে ঝুটা মুদ্রা বলছে বিজেপি, আর সেই মুদ্রাকে সামনে রেখেই বিরোধীরা বলছে এটাই একমাত্র ইস্যু, অচলাবস্থা কাটার নয়, যেটা জনতার দরবারেও আমরা দেখতে পাচ্ছি। তাই এই বিষয়ে আলোচনা না করে সেই এক্সক্লুসিভ রিপোর্টের দিকে আমরা নজর দিই, যা আমরা নেব এই মুহূর্তে দিল্লিতে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী আমাদের এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের কাছে। আমি সরাসরি বিশ্বদার কাছে যাব। বিশ্বদা, এডিটরের চোখে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখো এবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অন্তত আমার চোখে যদি তুমি বলো। আমি প্রথম দিকটা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর প্রশাসনিক দিক থেকে একটা জায়গা এবং রাজনৈতিক দিক থেকে আর একটা জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর, তৃতীয়বারের মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পর এবারে প্রথমবার দিল্লি এসেছেন। তার সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, সেই বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে। কোভিড ভ্যাকসিন থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং নানা প্রসঙ্গ তুলে ধরেছেন এবং রাজ্যের চাহিদার কথা বলেছেন। পাশাপাশি তিনি নীতিন গডকরির সাথে বৈঠক করেছেন, রাজ্যের জাতীয় সড়কগুলোর পরিস্থিতি নিয়ে এবং রাজ্যের বন্দরের অবস্থা নিয়ে তিনি কথা বলেছেন এবং রাজ্যের দাবি দেওয়ার কথা বলেছেন। এইটা গেল প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়। প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এবার রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টরির পর প্রথমবার দিল্লিতে এসেছেন। দিল্লিতে আসার পর তিনি কি করেছেন,
তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তার সঙ্গে দেখা করেছেন কমলনাথ, অভিষেক মনু সিং বিশ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। শুধু তাই নয়, তার সাথে দেখা করেছেন ডিএমকে নেত্রী কানিমোচি, কথা বলেছেন লালু প্রসাদ যাদব, কথা এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সুতরাং বিভিন্ন রাজনৈতিক, তেলেগু দেশম নেতা রাম, তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীর সাথে কথা বলেছেন। তো এটা কি? এটা হচ্ছে একটা যোগসূত্র স্থাপন করা। তুমি যদি আমাকে বলো, তাহলে আমি একটা কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী তৃণমূল কংগ্রেসের গোটা ভারতবর্ষে যিনি বিজেপিকে সরাসরি এরমভাবে পরাজিত করেছেন, তৃতীয় কোনো শক্তির নেত্রী হিসেবে। তার কারণ এর আগে পর্যন্ত বিজেপিকে যারা হারিয়েছেন কিন্তু সরাসরি নয়, তারা হচ্ছেন জগনমোহন রেড্ডি ওয়াইএসআর এর, এবং হারিয়েছেন তেলেঙ্গানা চন্দ্রশেখর রাও। কিন্তু এরা কোনো না কোনো সময় বিজেপির সঙ্গে ছিলেন, আছেন, কিন্তু এখানেও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। একমাত্র ছোট্ট রাজ্য দিল্লির নেতা অরবিন্দ কেজরিওয়াল আপ নেতা, তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বড় রাজ্যের নেত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি একমাত্র বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ করে হারাতে পেরেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা এবং এই মুহূর্তে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। সুতরাং তার কাছে একটা অকংগ্রেসি অবিজেপি শক্তিকে একত্রিত করার একটা চেষ্টার কথা তিনি প্রথম দিন থেকে বলে আসছেন, এবং সেই সলতে পাকানোর কাজ তিনি কিন্তু দিল্লিতে বসে শুরু করে দিয়েছেন। এই কারণে আমি বলবো কয়েকটি দল আছে যে দলগুলি কিন্তু কখনোই কংগ্রেসের সাথে যাবে না, কংগ্রেস ডাকলে তারা কিন্তু যাবে না। সেই দলগুলি কি? ধরো আপ কখনো কংগ্রেসের সাথে যাবে না, ধরো নবীন পট্টনায়ক কখনো কংগ্রেসের সাথে যাবে না, টিআরএস বা ওয়াইএসআর কংগ্রেসের সাথে যাবে না, এমনকি শিরোমণি অকালি দল যারা কিছুদিন আগেও বিজেপির সঙ্গে ছিল তারাও কিন্তু কংগ্রেসের সাথে যাবে না। সুতরাং এই কয়েকটি রাজনৈতিক দল কিন্তু আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিরোমণি অকালি দল পাঞ্জাবে, ওয়াইএসআর কংগ্রেস হচ্ছে অন্ধ্রপ্রদেশে, এবং তেলেঙ্গানাতে টিআরএস, এবং দিল্লি এবং অন্যান্য জায়গায় আপও গুরুত্বপূর্ণ। সুতরাং মমতার পক্ষেই সম্ভব এই ধরনের রাজনৈতিক দলগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসা, যেটা কিন্তু কংগ্রেসের পক্ষে সম্ভব নয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় কথা কি, আর একটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় এই সফরে রাজনৈতিক বার্তা দিয়েছেন, সেটা হচ্ছে যত রাজনৈতিক দলই হোক না কেন, ছোট ছোট রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছেন, তাদের যতটাই ক্ষমতা থাক না কেন, কংগ্রেসকে বাদ দিয়ে কিন্তু কিছু হবে না। 545টা লোকসভা আসন, সেই আসনের মধ্যে অন্তত 200-র ওপর আসন রয়েছে যেখানে কংগ্রেস ছাড়া এই তৃতীয় শক্তির অস্তিত্ব নেই। সুতরাং এই আসনগুলো ফাইট করতে হলে কংগ্রেসকে সঙ্গে নিয়েই করতে হবে, কংগ্রেসকেই করতে হবে। সুতরাং কংগ্রেসকেও বাদ রাখা যাবে না। যদি আগামী দিনে মোদী সরকারকে হটানোর জন্য বৃহত্তর জোট করতে হয়, তাহলে কিন্তু কংগ্রেসও কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক, কারণ কংগ্রেসকে বাদ দিয়ে এই জোট অসম্পূর্ণ থেকে যাবে, সেই বার্তাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে দিয়েছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এবারের দিন সফর রাজনৈতিক দিকে এইগুলোই তাৎপর্যপূর্ণ বলে আমার অন্তত মনে হয়। বিশদ অনেক ধন্যবাদ এই স্পেশাল ইনপুটের জন্য। আমি ঠিক এখান থেকে আমাদের বিশ্লেষকের কাছে যাব, শুভময়দা। ঠিক যে দলগুলোর নাম ধরে ধরে বিশ্বদা বললেন যে এরা কংগ্রেসের সঙ্গে কমফোর্টেবল নয়, কোথাও কি মনে হয় বৃহত্তর স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই মসৃণতা তৈরি করা সম্ভব? হ্যাঁ, দেখুন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যে প্রচেষ্টাটা নিয়েছেন সেটা তো মূলত সেই কারণেই। একটা জিনিস পরিষ্কার যে সবে এই বিষয়টা শুরু হয়েছে, অর্থাৎ বিজেপি বিরোধিতার একটা জায়গা একজোট হয়ে, এবং আজকের দিনে দুটো জায়গা আমাদের ভালো করে দেখতে হবে। একটা হচ্ছে এই গোটা পরিকল্পনাটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেল কিনা, আর দুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থাকলে জোটের পক্ষে একটু বেশি সুবিধে হতে পারে কিনা কংগ্রেস থাকার বদলে। তা আমরা প্রথমে দ্বিতীয়টা যদি আলোচনা করি, যে হ্যাঁ, যাদের সঙ্গে কংগ্রেসের দ্বন্দ্ব আছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস একটি সর্বভারতীয় দল বটেই, কিন্তু সেভাবে তাদের প্রেজেন্স নেই বিভিন্ন রাজ্যে, সুতরাং তাদের সঙ্গে দ্বন্দ্বও নেই অন্যান্য আঞ্চলিক দলের। ফলে এটা একেবারে সত্যি যে কংগ্রেসের সঙ্গে অন্যান্য আঞ্চলিক দলের যে দ্বন্দ্বের সম্ভাবনা আছে বা তার তীব্রতা যতটা বেশি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে অবশ্যই তার তীব্রতা অনেক বেশি কম। এবং দ্বিতীয়ত, ধরুন ছোট দল যারা একটু কম ভোট পায়, যেমন সিপিআইএম এর মতো, তাদের ক্ষেত্রেও নীতিভিত্তিক বিরোধিতার একটা জায়গা আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস যেহেতু মূলত একটা কর্মসূচি ভিত্তিক দল, যেখানে ডানপন্থী থেকে বামপন্থী সমস্ত লোকজনই থাকেন, ফলে সেই ক্ষেত্রে কিন্তু এই কথা সত্যি যে তাদের পক্ষে বিভিন্ন দলের সঙ্গে কথা বলা অনেক সহজ। অন্যদিকে অ্যাকসেপ্টেবিলিটির কথাটাও ভাবতে হবে,
যেখানে সারা দেশ জুড়ে কংগ্রেসের একটা প্রেজেন্স আছে, তাদের একটা গুরুত্ব আছে, সেই গুরুত্ব তৃণমূল কংগ্রেস কতটা পাবেন সেটা কিন্তু আজকের দিনে পরিষ্কার নয়। এবং আরো একটা বিষয় যে এই গুরুত্বটাকে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকসেপ্ট করছেন, তিনি বুঝছেন, বুঝে অন্যদের বোঝানোর দায়িত্ব নিচ্ছেন, সেরকমই আমরা শুনলাম আমাদের এডিটরের থেকে প্রিয়াঙ্কা। অনেকটা আগে শুরু হওয়া একটা অ্যাডভান্টেজ 2024-এর জন্য। দ্বিতীয়ত কংগ্রেসকে পাশে পাওয়া এবং ছোট দলগুলোকে একসঙ্গে বুঝিয়ে বিজেপি বিরোধী মঞ্চটাকে তৈরি করা। এতটা সময় বিজেপি কিভাবে কাউন্টার করতে পারে? না দেখুন, এখানে তো এরা যারা যে কিছু করছে সেটা নিজের স্বার্থে, দেশের জন্য বা নেশনের জন্য তো কিছু কেউ ভাবছে না, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে মমতা ব্যানার্জি ভাবছেন যে অভিষেককে পশ্চিমবঙ্গ সামলিয়ে আমি চলে যাব নেশন দেখতে, তো তেজস্বী যাদব কি ভাবছে যে বাবার জায়গায় আমরা বিহারের আমাদের দায়িত্ব দিতে হবে। রাহুল গান্ধী তখন কোথায় যাবে? তারপরে আদিত্য ঠাকরে কোথায় যাবে? এগুলো এরা কতদিন একসঙ্গে এক ছাতার ভিতরে থাকতে পারবে সেটাও একটা দেখার অনেক বড় জিনিস আছে আমাদের সামনে। তাছাড়া যিনি এখন বলছিলেন যে বিজেপিকে এরকম হারিয়ে এসেছেন মমতা ব্যানার্জি, তো আমি বলে দিই যে ভোটের আগে তো আপনারা বলছিলেন যে বিজেপির পশ্চিমবঙ্গতে কোনো অস্তিত্বই নেই, তো এরকম হার আপনি কাকে হারিয়েছেন? তার মানে নিশ্চয়ই আমরা কোথায় ছিলাম। দু জিনিসের মধ্যে একটা তো স্বীকার করতে হবে যে 3টে আসন থেকে 77 আসলো বিজেপি। হ্যাঁ, কিন্তু লক্ষ্য 77 ছিল না প্রিয়াঙ্কা, এটাও তো স্বীকার করতে হবে। লক্ষ্য 77 ছিল না, ইসবার 200 পার আপনাদের টার্গেট ছিল। প্রিয়াঙ্কা আসবো, অভিষেক যখন আমরা প্রিয়াঙ্কা আসছি, অভিষেক ছিলাম আপনারা কি বলছিলেন যে আমাদের তো অস্তিত্ব নেই, তাহলে আমরা 3 থেকে 77 হয়েছিলাম যখন অস্তিত্ব ছিল না, অ্যাকর্ডিং টু ইউ। অভিষেক আচ্ছা, মানে এখন এই মুহূর্তে যে আলোচনাটা নিয়ে আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে 2024-এ কি হবে। আচ্ছা, একটা জিনিস আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে বিজেপির নিজস্ব বক্তব্য অনুযায়ী 70-এর পর তাদের নেতারা মার্গদর্শক মণ্ডলীতে চলে যান। 2024 সালে যখন আমরা নির্বাচনে লড়তে যাব তখন খাতায় কলমে নরেন্দ্র মোদীর বয়স হবে 74। তাহলে আমার প্রশ্ন, নরেন্দ্র মোদী কি তখন আর প্রধানমন্ত্রী থাকবেন? যদি না থাকেন তখন কি হবে? তখন কি একদিন এসে যোগী বলবেন, একদিন এসে অমিত শাহ বলবেন, একদিন এসে শিবরাজ সিং চৌহান বলবেন, নাকি একদিন এসে ফডনবিস বলবেন? অর্থাৎ নেতৃত্বের সমস্যাটা কিন্তু এদের। কেন এই প্রশ্নটা তুললাম? কারণ আমরা মিউজিক্যাল চেয়ার দেখছি উত্তরাখণ্ডে, মিউজিক্যাল চেয়ার দেখেছি কর্ণাটকে, 6 মাস 8 মাস অন্তর অন্তর মুখ্যমন্ত্রী বদলাচ্ছে। অর্থাৎ একটু আগে আমার যিনি বিজেপির সহকর্মী ছিলেন, সহবক্তা ছিলেন, উনি যে প্রশ্নটা করলেন আমার মনে হয় যে কাঁচের ঘরে থেকে অন্যকে পাথর মারবার আগে একটু ভেবে দেখা উচিত। এবার হচ্ছে নেশানের প্রশ্ন। উইদিন নেশন আজকে মিজোরাম এবং আসামের পুলিশরা মারামারি করছে, স্বরাষ্ট্রমন্ত্রক চুপ করে বসে রয়েছে। আমি তো তেলের দাম বা চাকরি বাকরি নিয়ে প্রশ্নই তুলছি না। একটা ভারতবর্ষের 2টো রাজ্যের অঙ্গরাজ্যের পুলিশ, হ্যাঁ সীমান্ত নিয়ে সমস্যা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ভেতর আছে। আজ অব্দি দেখেছো 2টো রাজ্যের 2টো ঊর্ধ্বধারী পুলিশ একজন আরেকজনের বিরুদ্ধে স্টেনগান তাক করেছে? এই সরকার আমাদের সেটা দেখিয়েছে। লজ্জা হওয়া উচিত যদি বিজেপি। কিন্তু অভিষেক এটাও তো ঠিক, প্রথম টার্মের পরে অ্যান্টি ইনকামবেন্সি থাকে, মোদী সরকারেরও ছিল, কিন্তু তারপরেও হই হই করে জিতে এসেছেন মোদী, এবং তার মুখটা সত্যি সত্যি বিজেপি সামনে রেখে ফায়দা পেয়েছে। তার বিকল্পটা কি? রাহুল গান্ধী? তার বিকল্প কে? মমতা বন্দ্যোপাধ্যায়? আমি মানে তোমার প্রশ্নটা হচ্ছে যে বিকল্পের মুখটা কে হবে। আমি তোমাকে অন্য একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বিকল্পের মুখ নিয়ে বারবার ভারতবর্ষের সংবিধান কোথাও বলে না যে লোকসভা নির্বাচনটা প্রধানমন্ত্রী নির্বাচনের, লোকসভাটা হচ্ছে দেশ চালানোর নির্বাচন। ঠিক সেই কারণে অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে ইউপিএর কোনো মুখ ছিল না, তবু কিন্তু ইউপিএ জিতেছিল। না, কিন্তু এটা মনে রাখতে হবে অভিষেক, ঠিক আপনি যা বলছেন একদম ঠিক, কিন্তু যখন মোদীর মতো মুখ সত্যি কাজ দেয় এটা প্রমাণিত, তার বিকল্প বাঁচতেই হবে, যেটা এ রাজ্যেও 2021-এ বিজেপির সেটব্যাক বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। তবে এবার স্মৃতি ইরানির কথা আমাদের আসতেই হচ্ছে, কারণ তিনি সংসদে দাঁড়িয়ে যা বললেন তা নিয়ে নতুন করে তর্ক শুরু হয়েছে। তিনি যা বললেন তা তো কার্যত বুমেরাং হয়ে তাদের দিকেই এলো। কিভাবে দেখুন? क्वेश्चन नंबर 1, 2, 3 श्री शंकर लालवानी। বুধবার রাজ্যসভায় সবে বলতে উঠেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তখনই বিরোধী বেঞ্চ থেকে স্লোগান খেলা হবে।
তৃণমূলের খেলা হবে পাল্টা দিতে স্মৃতি টেনে আনেন 2016 সালে দক্ষিণ 24 পরগনায় হওয়া শিশু পাচারের অভিযোগের প্রসঙ্গ। যারা এখানে খেলা হবের কথা বলছে ওদেরকে জানাতে চাই 22 নভেম্বর 2016 24 পরগনা আর 24 সাউথ পরগনা বাংলায় একটা নিউজ পেপারে রিপোর্ট উঠেছিল सीआईडी একটা চাইল্ড ट्रैफिकिंग रैकेटটা ভঙ্গ করেছিল। वहां पर डॉक्टर्स मृत बच्चों का शव माता पिता को दिखाते और जीवित बच्चे को बाजार में बेच देते। জীবিত শিশুকে মৃত ঘোষণা করে চলতো পাচার চক্র। ক্রেতা সেজেই চক্রের হদিশ পায় সিআইডি। গোটাটাই হতো দুই চিকিৎসকের নেতৃত্বে। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে 2 থেকে 5 লক্ষ টাকায় বিক্রি করা হতো শিশু। আসাদুজ্জামান এবং নাজমা বিবি নামে দুই পান্ডাকে গ্রেপ্তার করে সিআইডি। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন 21-এর বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বোঝাতে 2016-র ঘটনা কেন টানলেন কেন্দ্রীয় মন্ত্রী, তাও আবার শিশু পাচারের মতো বিষয়। এতে কি বিজেপিরই অস্বস্তি বাড়ল না? কারণ এই শিশু পাচার চক্রের তদন্তে নেমেই জলপাইগুড়ির একটি চক্রের হদিশ পায় সিআইডি। সেখানেও দত্তক দেওয়ার নাম করে শিশু বিক্রির অভিযোগ ওঠে। মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তীর সূত্র ধরে গ্রেপ্তার করা হয় বিজেপি নেত্রী জুঁই চৌধুরীকে। তিনি এখন জামিনে মুক্ত। চার্জশিটে নাম বিজেপির হেভিওয়েট কৈলাস বিজয়বর্গীয় এবং রূপা গঙ্গোপাধ্যায়ের। বিজেপি যদি বিজেপি নিজেরাই স্বীকার করে নেন যে বিজেপি নেতারা এখানে জড়িত ছিলেন শিশু পাচারের সঙ্গে, তাহলে মানুষ আদালত বিচার করবে, পুলিশ বিচার করবে। বিজেপি নেতারা স্পষ্ট বলছেন বিজেপিরাই জড়িত। রূপা ঘনিষ্ঠ বা বিজেপি ঘনিষ্ঠ বলে যাকে বলা হয়েছে তাকে এই মুহূর্তে সে জামিনে আছে এবং তার বিরুদ্ধে এখনো অভিযোগ প্রমাণ করা যায়নি। এই ঘটনাটি যেখানে ঘটেছে পশ্চিমবঙ্গে সেটাই স্মৃতি ইরানি বলেছেন। স্মৃতিভ্রংশের কোনো ব্যাপার নেই। যারা এটাকে বলছেন যে স্মৃতি ইরানির বিরুদ্ধে, আমার মনে হচ্ছে তারা সত্যের অপলাপ করছে। এবারের বিধানসভা ভোটের সময় এই শিশু পাচার নিয়ে তৃণমূলের কটাক্ষের মুখে পড়তে হয় বঙ্গ বিজেপিকে। সংসদে সেই ইস্যু তুলে কি নিজের দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন না স্মৃতি? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা। এই পর্বে নতুন অতিথিকে নিয়ে ফিরলাম। সায়ন্তন আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা। সায়ন্তন, স্মৃতি গতকাল সংসদে দাঁড়িয়ে যা বললেন, যে ঘটনার কথা উল্লেখ করলেন, তাতে তো অভিযুক্ত হিসেবে আপনাদের গুরুত্বপূর্ণ নেতাদের নাম উঠে এসেছিল। এটা কি সেম সাইড গোল? না পিউ, প্রথমে আমি খুব দুঃখের সঙ্গে বলছি, তোমরা যে রিপোর্টটা দেখালে, বা আমার কানে অন্তত বাজলো, আমার সামনে টিভি নেই, আমার খারাপ লাগছে যে একটা চার্জশিটটা অন্তত পড়ে প্রতিবেদক যিনি প্রতিবেদন পেশ করছেন তার ব্যাকগ্রাউন্ড থেকে বলা উচিত ছিল। বলা হচ্ছে চার্জশিটে রূপা গাঙ্গুলি, কৈলাস বিজয়বর্গীর নাম আছে, তাদের নাম অভিযুক্ত হিসেবে কোথাও নেই, কোনো চার্জশিটে নেই। এটা খুব ক্লিয়ার কথা। একজন সিনিয়র লিডার পার্টির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি কৈলাস বিজয়বর্গী, বিজেপির মতো এত বড় দলের, এবং রূপা গাঙ্গুলি প্রখ্যাত অভিনেত্রী এবং রাজ্যসভার সাংসদ, তার সম্পর্কে এই ধরনের মন্তব্য তাদের সম্পর্কে করার আগে আমার মনে হয় প্রতিবেদককে আরো সতর্ক হওয়া উচিত। চার্জশিটে কোথাও তাদের নাম নেই অভিযুক্ত হিসেবে। কোন রেফারেন্সও থাকতে পারে সাক্ষী হিসেবে, সেটা আপনারও থাকতে পারে, আমারও থাকতে পারে, যে কোনো ব্যক্তির থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে জুহি চৌধুরী, যে বিজেপি নেত্রীর কথা বলা হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা অস্বীকার করিনি, তার পরিবার দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত। আমিও জলপাইগুড়িতে এবার গেছিলাম, তাদের পরিবারের সঙ্গে বা তার সঙ্গে আমার দেখা হয়েছে, এর আগেও দেখা হয়েছে। ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার তৎকালীন রাজ্যের জেনারেল সেক্রেটারি থাকার জন্য তখন সিআইডি থেকে তাকে চার্জশিট দেওয়া হয়, গ্রেপ্তার করা হয়, 2 বছরের বেশি জেলে রাখা হয়। এই কেসে কেউ জামিন পায়নি, শুধুমাত্র জুহি চৌধুরী জামিন পেয়েছে, কারণ এই কেসের সঙ্গে তার প্রত্যক্ষ কোনো যোগাযোগ সম্পর্ক নেই। তার জন্য এটা পলিটিক্যাল মোটিভেটেড চার্জশিট ছিল। জামিন পাওয়া মানে কিন্তু অভিযোগ থেকে মুক্ত হওয়া নয় সায়ন্তন। জামিন পায়নি অভিযুক্তরা। দ্বিতীয়ত জুহি চৌধুরীর রাজনৈতিক পরিচয়, তিনি রূপা গাঙ্গুলি ঘনিষ্ঠ ছিলেন। প্রমাণও নয়, অভিযুক্ত প্রমাণও নয়। অ্যাবসলিউটলি উল্টোটাও নয়। পার্টির ঘনিষ্ঠ, আমি তো বললাম তো পার্টির কার্যকর্তা। কারণ আমি তো টিভি ক্যামেরার সামনে বলছি, আমাদের পার্টির কার্যকর্তা, দীর্ঘদিনের কার্যকর্তা। জামিনে মুক্ত মানে যেমন অভিযুক্ত মুক্ত নয়, জামিনে মুক্ত মানে তেমন দোষ প্রমাণিতও নয়। এটা বাস্তব সত্য। যদি জামিন আর অভিযুক্তর কথা হিসাব করি,
তৃণমূল কংগ্রেসের 50% বেশি মন্ত্রী আজকে জেলে থাকবে, 50% বেশি মন্ত্রী দোষী প্রমাণিত হয়ে জেলে যাবে। আমি আজকে আপনাদের সামনে বলে গেলাম, কিন্তু তারা মন্ত্রিত্ব করছেন, সাংসদ থাকছেন, বিধায়ক থাকছেন, তাদের দোষ এখনো প্রমাণ হয়নি বলে। জুহি চৌধুরী পার্টির একজন সাধারণ সম্পাদিকা ছিলেন, সেটা মিথ্যার কাছে ফাঁসানো হলো। 3 বছর ধরে 5 বছর ধরে সেটা নিয়ে লাফালাফি ঝাপাঝাপি হচ্ছে। পশ্চিমবঙ্গে শিশু পাচার চক্র বা নারী অত্যাচার ভারতবর্ষের মধ্যে রেকর্ডে বেশি হয়েছে। জয়প্রকাশ দা এত জয়প্রকাশ দা প্লিজ উত্তর দিন। এটা বিশ্বাসযোগ্য নয় কোভিড এর কারণে। সরি ওম প্রকাশ দা প্লিজ উত্তর দিন। কি উত্তর দেবো? এটাতে প্রশ্নটা কি? রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ নারী পাচারে, শিশু পাচারে। প্রতিবেদনে সায়ন্তন একটু আগে যেটা বলছিলেন যে কত পার্সেন্ট নেতা মন্ত্রী জেলে থাকবেন যদি আর কি পুলিশে যে কেসগুলি রয়েছে সেই কেসগুলির কনটেক্সট যদি বিচার করা যায়, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই ক্ষেত্রে বিজেপির অল ইন্ডিয়া রেকর্ড রয়েছে। লোকসভার সদস্য বিজেপি এবং তাদের কত জনের বিরুদ্ধে কত ধরনের চার্জ রয়েছে এটা পাবলিকলি অ্যাভেলেবল, এবং সেটা আর কি দেখলেই বোঝা যাবে যে বিজেপি হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ অ্যাকিউজড পিপল। দ্বিতীয়ত, শিশু পাচার এবং অন্যান্য ট্রাফিকিংয়ের ঘটনা খুবই উদ্বেগজনক, এবং এই সমস্ত ঘটনা ভারতবর্ষের ভিন্ন ভিন্ন সময় আলাদা আলাদা রাজ্যে হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি ঘটনা প্রকাশ্যে এসেছে দুর্ভাগ্যজনকভাবে হলেও এটাই সত্যি যে বিজেপি নেতা নেত্রীদের একটা যোগাযোগের দিকটা সামনে এসেছিল। এখন সেটা যে সত্যি তারা যুক্ত কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেটা যে প্রশাসনিক যে ব্যবস্থা, যেটা পুলিশি যে ব্যবস্থা তার মাধ্যম দিয়ে এসেছিল। কিছুদিন আগেই 2016 আমি আবার আসবো, কিন্তু এটা তো অবশ্যই তদন্ত সাপেক্ষ, বিচার সাপেক্ষ। কিন্তু স্মৃতি ইরানির মন্তব্য যে সেই বিতর্কে আবার নতুন করে ইন্ধন যোগালে বিষয়ে কোনো সন্দেহ নেই। তর্ক চলতে থাকবে, জনতার দরবার চলতে থাকবে। এর মধ্যে একটা ভালো খবর আপনাদের দেখাই, খেলা হবে যা এই মুহূর্তে অত্যন্ত পপুলার, এবং দেশের বিভিন্ন রাজ্য সেটাকে তাদের নিজের ভাষায় কনভার্ট করছে ইলেকশনে ব্যবহারের জন্য। এর মধ্যেই জাভেদ আখতারকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করে ফেললেন আস্ত একটা গান লিখে ফেলতে খেলা হবে নিয়ে। এহেন জাভেদ আখতারকেই খেলা হবে নিয়ে হিন্দিতে গান লিখতে অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবে না जावेद जी, आप खेला होवे इसलिए आपको एक गान बनाना है। এদিন দিল্লিতে মমতার সঙ্গে দেখা করেন জাভেদ আখতার এবং শাবানা আজমি। খেলা হবে না जावेद जी, आप खेला होवे इसलिए आपको एक गान बनाना है। একদিকে সিপিএম কংগ্রেস বিজেপি থাকবে, আর একদিকে তৃণমূল কংগ্রেস থাকবে। কন্যাশ্রী বন্টন আমার হচ্ছে যখন 21 কুরুক্ষেত্র কাঁপিয়েছে খেলা হবে। খেলা তো হবেই রে, লড়ে দেখো, লড়াই থেকে যেতে এসো, খেলা হবে। তৃণমূলের খেলা হবে এখন জাতীয় রাজনীতিতেও। তৃণমূলের টার্গেট দিল্লি, এবার কি জাভেদ আখতারের কলমে হিন্দিতে খেলা হবে? নিউজ 18 বাংলা। খেলা হবে ত্রিপুরাতেও, সদর্প ঘোষণা ব্রাত্য বসুর। ঠিক ব্রেকের পর দেখাবো, 2 মিনিট, কোথাও যাবেন না। এই গত 24 ঘন্টায় তন্ন তন্ন করে ত্রিপুরার বিভিন্ন জায়গায় গেছি। সাধারণ মানুষ এসে আমাদের বলছেন যে চিনতে পেরে দিদিকে চাই, খেলা হবে। যে খেলা হবে স্লোগান পশ্চিমবঙ্গে এবার নির্বাচনে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ये तो पुराना गुजरात मॉडल है। गुजरात मॉडल 2002 का जो गुजरात मॉडल थे वो अभी ऑल इंडिया में लगा दिया मोदी और शाह। দেশের উত্তর পূর্বে 7 সিস্টার্স, তার মধ্যেই এক ত্রিপুরা। সেখানে ভোট যুদ্ধ 2023-এ বিজেপি শাসিত এই ত্রিপুরার কুর্সি দখলে তৎপর তৃণমূল। সমীক্ষার কাজ শুরু করেছে পিকেট টিম আইপ্যাক। সংগঠনের কাজে শুক্রবার যাওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে সোমবার ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার হয়তো আসছেন। আমরা ওনার আশাটা 2 দিন রেফার করলাম,
দুদিন আমরা প্রলম্বিত করে সোমবার দিনের বেলায় হয়তো উনি আসবেন এবং তখন আমাদের বাকি কর্মসূচি সেই মোতাবেক ঘোষণা করা হবে। বৃহস্পতিবার পৌঁছন দুই তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন ও কাকলি ঘোষ দস্তিদার। তার আগে বুধবার যান ব্রাত্য বসুরা। এর আগে অতীতে বাম দেখেছে, এখন রাম দেখলো, আর ভবিষ্যতে যদি কাম দেখতে চায়, কাজের কাজ দেখতে চায়, মানুষ দিদিকে চাইছেন, মানুষ মমতা দিকে চাইছেন। এই রাজ্যে আমরা মানুষের কাছে গিয়ে বলবো আপনারা কি স্বাস্থ্যসাথী কার্ড পান? ত্রিপুরা রাজ্যে আমি জানতে চাই কোন মেয়ে কি কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পান? এই বিনা পয়সায় রেশন কি ত্রিপুরার মানুষরা পান? আপনারা 10 লাখ টাকা অবধি সরকার আপনাদের সাহায্য করছে এখানে স্টুডেন্টদের। 11-12 ছেলেদের, ত্রিপুরার ছেলেরা কি পায় ট্যাব বা স্মার্টফোন? পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা পায়। জার্সি পড়া শুরু হয়ে গেছে, মাঠ রেডি, গোলপোস্টও রেডি, খেলোয়াড়রা নামবে, দেখতে পাচ্ছে না, ওখানে তলিয়ে যাবে বিজেপি। আমাকে কে কি করেছে সে জায়গাতে আমি যাই না। যেটা পুলিশের কাজ সেটা পুলিশ করবে, না রাজ্য সরকার তার মধ্যে ইন্টারফেয়ার করবে, না অন্যরা ইন্টারফেয়ার করা উচিত। তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। ত্রিপুরার জন্য আলাদা টুইটার হ্যান্ডেলও চালু করে ফেলেছে তৃণমূল। আমাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ফর ত্রিপুরা সেটা আমরা স্টার্ট করেছি, সেটা হচ্ছে @AITC অফিসিয়াল ত্রিপুরা। এমনি আমাদের ব্লুটিক দেওয়া আছে, এমনি আমাদের ফেসবুক আছে, সেখান থেকে আপনারা যা আমাদের কর্মসূচি, যা আমাদের প্রোগ্রাম সব ওখানে আপনারা দেখে নিন। এদিন আগরতলায় তৃণমূলের সাংগঠনিক বৈঠক ঘিরে জটিলতা তৈরি হয়। তৃণমূল নেতাদের অভিযোগ, হোটেলে ঢুকতে বাধা দেয় পুলিশ। জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতায় যে জোট তৈরি করতে চাইছে তার অন্যতম শরিক হতে পারে এই ত্রিপুরাও। ক্যামেরায় সৌমেন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, আগরতলা। ওম প্রকাশ দা, ত্রিপুরা নিয়ে এত কনফিডেন্স কিভাবে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা সারা ভারতবর্ষকে নিয়েই আর কি কনফিডেন্স, আর সেই কনফিডেন্সের মূলে হচ্ছে যে ভারতবর্ষের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য তৃণমূল কংগ্রেসের যে উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে সবাই একত্রিত হতে চাইছেন এবং সেটাই আর কি আমরা জানি। দ্বিতীয়ত, ত্রিপুরাতে আগেও তৃণমূল কংগ্রেসের ভালো প্রেজেন্স ছিল এবং এখন যেভাবে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কার্যক্রমের উপর বাধা সৃষ্টি করার চেষ্টা হয়েছে, তার উপর ভিত্তি করে নতুন ন্যারেটিভ অতি অবশ্যই তৈরি হবে এবং আমাদের রাজ্যের মন্ত্রী যে মলয় ঘটক, ব্রাত্য বসু এবং আমাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা গেছিলেন এবং আজকে ডেরেক ওব্রায়েন ওখানে আছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। ত্রিপুরাকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে, সেটাকে আমরা আর কি রেখাঙ্কিত করতে চাইছি এবং আমরা অতি অবশ্যই সফল হব। অভিষেক কিছু বলতে চান? অভিষেক, সমস্যাটা হচ্ছে যে ত্রিপুরা নিয়ে অবশ্যই স্বপ্নটা তো দেখো, স্বপ্ন উচ্চাকাঙ্ক্ষা থাকতেই পারে। আমি শুধু একটা কথা বলতে পারি যে 2010 সালে তৃণমূল ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হয়, 5 জন MLA ছিল। সুদীপ রায় বর্মনের নেতৃত্বে তারা এখন কোথায় আছে আমি শুধু প্রশ্নটা করতে চাই। তারা এখন বিজেপিতে রয়েছে। আমার কাছে প্রশ্নটা হচ্ছে এইখানে, কিন্তু এটাও শোনা যাচ্ছে অভিষেক যে তারা বিক্ষুব্ধ বিজেপি, তারা বিজেপিতে থাকতে কমফোর্টেবল নন এই মুহূর্তে। আমি আসবো শান্তনের কাছে প্রসঙ্গে। এইবার দেখো ব্যাপারটা কি বলতো, বিজেপি তে ঢোকবার জন্য পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে তোমার একটা পেছনে প্রাক্তন তৃণমূলের ছাপ লাগে। এখন সেই কারণে বিক্ষুব্ধ হচ্ছেন কি হচ্ছে না সেই প্রশ্নের উত্তর তো আমি দেবো না, কিন্তু আমি ইতিহাসটা বললাম, এবার বাকিটা সময় পড়বে। শান্তন, না দেখুন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস লড়তেই পারে। তৃণমূল কংগ্রেস কেন, তেলেগু দেশমও লড়তে পারে, AIADMকেও লড়তে পারে, তাতে তো সব অসুবিধা নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বিতা করার সমস্ত অধিকার সমস্ত রাজনৈতিক দলের আছে। আমার জানা নেই ত্রিপুরায় তৃণমূলের যে প্রতীক আছে, সিম্বল আছে, সেটা রিজার্ভ কিনা। মানে তৃণমূলের সমস্ত প্রার্থী সেখানে একটা চিহ্নতেই লড়বেন না একাধিক চিহ্নে লড়বেন? কারণ আমাদের দেশে যে ইলেকশন কমিশনের সিস্টেম আছে তাতে আঞ্চলিক দল যদি সেই রাজ্যের প্রতিষ্ঠিত দল হয় বা যদি জাতীয় দল হয়, তাদের সিম্বলই একমাত্র রিজার্ভ থাকে। তার জন্য আগে সেই প্রশ্নটার উত্তর খুঁজুক তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় যেটা হচ্ছে যে
কংগ্রেস বিজেপি চাপে কি চাপে না ত্রিপুরায়? তৃণমূল অত্যন্ত অ্যাক্টিভ, খেলা হবে টিজার এবং খুব সিস্টেম্যাটিক্যালি এগোচ্ছে। আইপ্যাক ওখানে পড়ে রয়েছে, এতটা আগে থেকে তারা সমীক্ষার কাজ করতে গেছে। আমরা দেখেছি বাংলায় আইপ্যাকের স্ট্র্যাটেজিতে সাফল্য পেয়েছে টিএমসি। আরে শুনুন না, ত্রিপুরায় তৃণমূল অ্যাক্টিভ হোক আর ত্রিপুরায় এআইডিএমকে অ্যাক্টিভ হোক, তাতে বিজেপির কি আসে যায়? ত্রিপুরায় যাদের নাম গ্রামে গঞ্জে কেউ শোনেনি, আজকে আমি সাংবাদিকদের বলেছি সকালে, ত্রিপুরার ইন্টেরিয়ার গ্রাম কাঞ্চনপুরে চলে যান, সিপাহীজলার জেলাগুলোর ইন্টেরিয়ার গ্রামে চলে যান, ধর্মনগর থেকে 40 কিলোমিটার, 50 কিলোমিটার, 70 কিলোমিটার ভেতরে চলে যান, তৃণমূল কংগ্রেসের নাম সেখানকার গ্রামের মানুষগুলো শোনেননি। মণিপুর বর্ডারে তৃণমূল কংগ্রেসের নাম সেখানকার মানুষেরা জানে না, তাতে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনে কি হবে? সেখানে তৃণমূলটা কোথায় বা মমতা আমি জানি না, হয়তো শুনেছেন। সংগঠন নেই, শুধু হাওয়ায় ওড়ানো হচ্ছে। বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আছে, কিন্তু তার আগের যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল তাতে বিজেপি কোনোদিনই ওখানে একটা সিটও জিততে পারেনি। আমি তামিলনাড়ুর 38টা জেলার নাম নিয়ে বলে দিতে পারি যে বিজেপির নাম শোনেনি। এআইএডিএমকে কল্যাণে 3-4টা আসন তারা অ্যাসেম্বলিতে পেয়েছে। কেরালাতে একমাত্র একটা বিধায়ক ছিলেন তাদের, সেটাও তারা হারিয়ে ফেলেছে। ভারতবর্ষে অনেক রাজ্য আছে যেখানে আর কি বিজেপি কার্যত নেই। ত্রিপুরাতে এটা ঠিক যে আমাদের যে রাজনৈতিক যে বার্তা সেটা ত্রিপুরার মানুষ অ্যাকসেপ্ট করছেন, সেটা সম্পর্কে আমরা খুব ভালোভাবে ওয়াকিবহাল, এবং এটাকে এই প্রক্রিয়াটাকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং মানুষ তৃণমূল কংগ্রেসকে বিকল্প হিসাবে ভাবতে শুরু করবেন বলে আমাদের আশা বিশ্বাস। আমি আসবো ঠিক এখান থেকে। আমি দেখুন, রাজনৈতিক অবস্থান শুভময়দা এক একজনের এক এক রকম হবেই, নিজেদের ব্যাখ্যা হবেই, কিন্তু ত্রিপুরাকে বেছে নেওয়া কি খুব সায়েন্টিফিক এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জন্য? বহু বাংলাভাষী মানুষ আছেন, কালচারালি অনেক মিল রয়েছে। একেবারেই, মানে মূল যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে 2022-এর যে বিধানসভা নির্বাচনগুলো হচ্ছে, সেই বিধানসভা নির্বাচনগুলো তো এক অর্থে সামনের দিনে 2024 লোকসভা নির্বাচনের অনেকটা ধারণা দেবে মানুষের কাছে, এবং সেখান থেকেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের পথ ঠিক করবে। এবার দেখুন, উত্তরপ্রদেশের মতন জায়গায় অবশ্যই তৃণমূলের যা প্রভাব থাকবে তার থেকে অনেক বেশি প্রভাব থাকবে ত্রিপুরায়। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে ত্রিপুরায় কিন্তু কংগ্রেস থেকে যে বিজেপিতে যাওয়া, তার মাঝখানে কিন্তু অনুঘটকের কাজ করেছিল তৃণমূল কংগ্রেস। ফলে এই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন রাজনৈতিক বিরোধীরা এখানে প্রশ্ন তুলবে, তৃণমূল বিজেপি আঘাতের কথা তুলবে, একই সঙ্গে এটাও বুঝতে হবে যে তৃণমূলের কিন্তু একটা রাজনৈতিক প্রভাব যে নেতারা কংগ্রেস থেকে তৃণমূল ঘুরে বিজেপিতে গেছিলেন তাদের মধ্যে থাকতে পারে। ফলে একটা দ্বিমুখী লড়াই থেকে ত্রিমুখী লড়াইয়ের দিকে কতটা সফল তৃণমূল হবে এটা তো আজকে সত্যিই বলা সম্ভব না। ভবিষ্যতের গর্ভে লুকিয়ে আছে গোটা বিষয়টা এবং রাজনীতি সম্ভাবনার বিজ্ঞান। কিন্তু বিষয়টা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তবে তৃণমূল কংগ্রেস যদি কিন্তু ত্রিপুরায় খুব ভালো ফলাফল না করতে পারে, তখন আবার সেটাও ব্যাকফায়ার করবে। ফলে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই খুব ভাবনা চিন্তা করেই কাজ শুরু করেছেন এবং আইপ্যাক সেখানে গেছেন। আগামী দিনে আমরা বুঝতে পারবো কি হতে চলেছে। কোনো সন্দেহ নেই। তবে এবার একদম শুরুতে যে কথা আপনাদের বলেছিলাম, ছাতা কিভাবে রাজনীতির উপকরণ হয়ে উঠতে পারে, দেখালেন মোদী, দেখালেন মমতা, দেখালেন রাহুল। দেখবেন আপনারাও। ছোট্ট ব্রেকের পর সঙ্গে থাকুন। प्रधानमंत्री जी ने क्या बोला, आगे भी बहुत तेज गति से प्लानिंग को पहले से ही करना पड़ता है। 19 জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন নয়াদিল্লিতে ঝমঝমে বৃষ্টি। তার মধ্যেই সাংবাদিকদের সামনে বিবৃতি দিতে এলেন প্রধানমন্ত্রী, হাতে বড় কালো ছাতা। ताकि पैंडेमिक के खिलाफ लड़ाई में মাথায় ছাতা আর পায়ের তলায় সবুজ গালিচা। প্রধানমন্ত্রীর ছবি ভাইরাল। রাজধানীতে পৌঁছে মোদীকে ছাতা হাতেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী। সবুজ গালিচা পোডিয়ামে তোয়াক্কা করলেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে ফিরে জলকাদার মধ্যেই ছাতা হাতে সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। তার ছাতার রং নীল। মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে যেভাবে ছাতা ধরেছেন, এই ছাতাটা 24 সালে গোটা দেশের মাথায় ধরবেন। তার ট্রেলার আজকে আমরা দেখালাম, পিকচার আভি বাকি হ্যায়।
पार्लियामेंट हाउस में दबाया जा रहा है। বৃষ্টি মাথায় নিয়ে সংসদ চত্বরে মোদী শাহকে পেগাসাস ইস্যুতে দুষলেন রাহুল গান্ধীও। তবে ছাতা নিজে হাতে ধরলেন কই? কে কাকে সমর্থন করছেন থুড়ি, কে কার মাথায় ছাতা ধরছেন তা নিয়ে এখন জোর চর্চা রাজধানী রাজনীতিতে। রাহুল নিজের মাথায় ছাতা না ধরলেও ইন্দিরা গান্ধীকে কিন্তু ছাতা হাতে দেখা গেছে বারবার। কখনো আবার ইন্দিরা ছাতা ধরেছেন নেহেরুর মাথায়। 1975 সালের 24শে জুন ছাতা হাতে নিজের বাড়িতে সভা ইন্দিরার। পরের দিনই সারা দেশে ঘোষণা হয় জরুরি অবস্থা। ইন্দিরা আর মার্গারেট থ্যাচার পাশাপাশি দুই সুপার ওমেন। লৌহ মানবী থ্যাচার ছাতা ধরেছেন ইন্দিরার মাথায়। জুলাই 1985 হোয়াইট হাউসে মিটিং করে বেরিয়ে আসছেন রাজীব গান্ধী। ভারতের প্রধানমন্ত্রীর মাথায় ছাতা ধরে তাকে এগিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। হালে কাজাখস্তান আর শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী মোদীর মাথায় ছাতা ধরেন সে দেশের প্রেসিডেন্টরা। বিশ্লেষকরা বলছেন রাজনীতিকদের এই ছাতা কথা বলে, বোঝানোর চেষ্টা করে ভিআইপি কালচার নয়, নেতারাও আসলে নাকি আম আদমি। বার্তা একটাই, আমি তোমাদেরই লোক। आप तो नामदार हैं, नामदार, हम तो कामदार हैं। নিউজ 18 বাংলা। অসাধারণ। অভিষেক, রাহুল কি পিছিয়ে পড়লেন এই ছাতার টক্করে? আমি অবাক হয়ে গেলাম যে এটাও একটা প্রাইম টাইমের একটা ইস্যু। অবশ্যই অবশ্যই এটা ইমেজ বিল্ডিং মেজার। অভিষেক, আপনি ডিনাই করতে পারেন না। প্রিয় প্রশ্ন করেছে, উত্তর শুনতে হবে। আজকে বৃষ্টি স্নাত দিল্লিতে প্রেস কনফারেন্স করবার সময় আমি মাইক সামলাবো না ছাতা সামলাবো, আমরা দশক বুঝা নই। মানে আজকে তোমরা যে কিভাবে এইটাকে একটা ইস্যু করতে পারো, হাস্যকর ব্যাপার। একটা সেকেন্ড কথা বলো তো, যে আজকে যখন তোমরা কভার করতে যাও বিভিন্ন জায়গাতে, তোমাদের হাতে যিনি ক্যামেরা ধরেন আর যিনি হাতে মাইক নেন একসঙ্গে দুটো ধরতে পারে না কেন? কারণ ভগবান তাকে দুটো হাত দিয়েছে বলে। হাস্যকর কথাবার্তাগুলো, মানে এটা অভিষেক আপনি না জানে কথা বলছেন। অভিষেক আপনি না জানে কথা বলছেন। এমন 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 টেকনোলজি এখন এসেছে যাকে আমরা মোজো বলে থাকি। রিপোর্টার নিজেই ক্যামেরা পারসন, রিপোর্টার নিজেই সংবাদ সংগ্রহ করেন। আপনি না জেনে কথা বলবেন না প্লিজ অভিষেক। হতে পারে এই তিনজনের লড়াই যে আমরা দেখালাম সেখানে রাহুল একমাত্র যার মাথায় ছাতা ধরতে হচ্ছে, বাকিরা নিচে ছাতা ধরেছেন। তাতে আপনি রাগ করতে পারেন, কিন্তু না জেনে প্লিজ কথা বলবেন না। সংবাদ কর্মীরা এখন নিজেরাই ক্যামেরা পারসন, প্লিজ এটা জানুন আগে। খুব কম সময় শান্তন, খুব কম সময়। না শান্তন শুনতে পাচ্ছেন না সম্ভবত। ওম প্রকাশ দা, আপনার ইনপুট খুব সংক্ষেপে কিন্তু। আচ্ছা শুনতে পেয়েছে শান্তন। ওম প্রকাশ দা প্লিজ একটু শান্তন। দেখুন বলা কঠিন। কে ওম প্রকাশ দা বলছেন? তাহলে বলুন ওম প্রকাশ দা, যদি সুযোগ পাই। না তুমি বলো। না, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি ওম প্রকাশ দা 1 মিনিট বলে দিই, তারপর আপনি বলুন। যেটা আমি বলতে চাই যে এই ছাতা ধরার সংস্কৃতিটা আমাদের দেশে আলাদা কিছু ছিল না। যারা প্রধানমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, অন্য বড় বড় নেতৃত্ব, তারা নিজেরাই নিজেদের মাথায় ছাতা ধরতেন। বিভিন্ন পরিস্থিতিতে একজন আরেকজনকে সাহায্য করতেন ছাতা ধরতে, বা মাথায় ছাতা ধরেছেন। লোকসভার বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীর বাড়ি থেকে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বৃষ্টির মধ্যে বেরিয়ে আসছেন, আর অটল বিহারী বাজপেয়ী তার মাথায় ছাতা ধরে তাকে গাড়ি অবধি পৌঁছে দিচ্ছেন। এটাতে কেউ সামন্ততান্ত্রিক মনোভাব দেখেনি, বলেওনি, কোনো সমালোচনাও করেনি, আমরাও বলি। ওম প্রকাশ দা এক লাইন। শান্তন প্লিজ। ওম প্রকাশ দা, এখন একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে, এটা ইমেজ বিল্ডিং একটা টুল হয়ে গেছে। দেখুন, আমি ছোট্ট করেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত এবং কি সেটা উনি বিশ্বাস করেন সেটা সবাই জানে। একটাই জিনিস আমার মনে হলো, আপনারা যেটা দেখালেন যে ছাতা ধরা সেটা ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী একটা মানে গালিচা ব্যবহার করতে হচ্ছে কার্যত পায়ের নিচে, সেটা একটু দৃষ্টিকটু মনে হয়েছে। আদারওয়াইজ তো সব মানুষই ছাতা ধরেন। বলেছিলাম না ছাতা নিয়ে রাজনীতি। আমি শুধু নাম্বারিং করতে বলবো। শুভময়দা, এই তিনজনকে আপনি গ্রেড ওয়াইজ কি দেবেন? মমতা, মোদী, রাহুল, ছাতার টক্কর।
এরকম কঠিন প্রশ্ন যারা বড় মাপের মানুষ তাদের করবেন। আমি ছাতা সম্বন্ধে যেটা বলতে চাই সেটা হচ্ছে ছাতার মধ্যে একটা সৌজন্য আছে। আজকে যেমন ওম প্রকাশ দা এবং সায়ন্তন বাবু যে অসাধারণ সৌজন্য একে অপরের অপর দিকে দেখালেন, এই সৌজন্যের ছাতা ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকের মাথায় ধরুন। এবং দ্বিতীয়ত হচ্ছে একটু তারা সঙ্গে মনে রাখুন যে সারা ভারত জুড়ে বিভিন্ন খেলার সঙ্গে কিন্তু প্রচুর বাচ্চা ছেলে মেয়ে পড়াশোনার জন্য রাত জাগছেন, কিন্তু সেই পরীক্ষা হচ্ছে না, প্রচুর মানুষ খেতে পারছে না, তাদের মাথায় কিন্তু এই প্রতীকী ছাতা ধরা যাবে না। আর তখন রবীন্দ্রনাথের কথা মনে পড়বে। এর থেকে ভালো মেসেজ হতে পারে না। শেষ করবো আজকে জনতার দরবার। সবাইকে ধন্যবাদ, সঙ্গে থাকুন, আবার দেখা হচ্ছে আগামীকাল রাত 8টায়।